শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমরা গণিত বিষয়ে একটা নতুন জিনিস শিখব। শিক্ষার্থী বন্ধুরা, আমি কিন্তু তোমাদের জন্য দেখো এখানে কিছু বল নিয়ে এসেছি। চলো তো দেখি এখানে কয়টি বল আছে, সবাই একটু গুনে দেখি। 1 2 3 4 5 6 7 8 9। এখানে আছে 9টি বল। এই 9টি বলকে আমরা যদি তিনজন বন্ধুর মধ্যে সমানভাবে ভাগ করে দেই তাহলে প্রত্যেকে কয়টি করে পাবে? চলো তো আমরা একটু করে দেখি। এই যে 3 বন্ধুর জন্য 3টি প্লেট দিচ্ছি। দেখো, এই যে 3 বন্ধুর জন্য 3টি প্লেট। প্রথমে সবাইকে আগে একটি করে বল দিই। 1 2 3। 3 বন্ধুকে সবাইকে একটি করে দিলাম। সবাই এখন একটি করে বল পেয়েছে। এবার চলো আবার একটি করে সবাইকে দিই। 1 2 3। এবার বলো তো প্রত্যেকে কয়টি করে বল পেয়েছে? এখন 2টি করে। চলো আবার একটি করে বল দিই। 1 2 3। এখন দেখো আমার কাছে কিন্তু আর কোনো বল নেই। প্রত্যেকে কয়টি করে বল পেয়েছে? চলো একটু গুনে দেখি। 1 2 3। এখানে দেখি 1 2 3। এখানে দেখি 1 2 3। তাহলে প্রত্যেকে সমানভাবে পেয়েছে, মানে প্রত্যেকেই 3টি করে বল পেয়েছে। এবার চলো আরো কিছু বল বন্ধুদের মধ্যে ভাগ করে দেই। শিক্ষার্থী বন্ধুরা, চলো তো দেখি আমাদের কাছে এখন কতগুলো বল আছে, একটু গুনে দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এখন আমাদের কাছে বল আছে 12টি। এই 12টি বল যদি আমি 3 বন্ধুকে সমানভাবে ভাগ করে দেই তাহলে প্রত্যেকে কয়টি করে পাবে? চলো আবার আমরা কাজটি করে দেখি। 3 বন্ধুর জন্য আমরা 3টি পাত্র রাখলাম, সবাইকে একটি করে বল দিলাম। এবার চলো আবার একটি করে বল সবাইকে দিই। দেখো, এখানেও 2টি হলো, এখানেও 2টি হলো, এখানেও 2টি বল হলো। চলো আবার সবাইকে একটি করে বল দিয়ে নিই। 1 1 1। তাহলে এখন দেখো সবার হলো কয়টি করে? 3টি করে। আরো 3টি বল আছে, চলো আমরা এগুলোও দিয়ে দিই। একটি দিলাম, একেও একটি দিলাম, একেও একটি দিলাম। এখন দেখো তো বন্ধুরা, আমার কাছে কি আর কোনো বল আছে? নেই। প্রত্যেকে কয়টি করে বল পেলো? 1 2 3 4। 4টি। এখানেও দেখি 1 2 3 4। 1 2 3 4। প্রত্যেকে দেখো সমানভাবে বলগুলো পেয়েছে। প্রত্যেকে 4টি করে বল পেয়েছে। তাহলে কি করেছি আমরা? আমাদের কাছে যে বলগুলো ছিল সেইগুলো আমরা 3 জন বন্ধুকে সমানভাবে ভাগ করে দিয়েছি। আমাদের বল ছিল কতটি? 12টি। বন্ধু ছিল কতজন? 3 জন। তাদেরকে সমানভাবে ভাগ করে দেওয়াতে প্রত্যেকে পেল 4টি করে। তাহলে এই যে কাজটি আমরা করলাম এটাকে কি বলে জানো? এটাকে বলে ভাগ। আমরা যে সমানভাবে ভাগ করে দিলাম, এই যে 12টি বল, এটা বস্তুর সংখ্যা। এই 12টি বল আমরা যে 3 জনকে সমানভাবে দিলাম এটাকেই বলা হয় ভাগ। তাহলে আজকে আমরা কিন্তু বলের মাধ্যমে নতুন একটা জিনিস শিখলাম। বল নিয়ে বন্ধুদের মধ্যে ভাগ করে দিলাম। তাহলে আজকে আমরা নতুন কি শিখলাম? ভাগ। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করি। দেখো এখানে কি বলেছে? 12টি বিস্কুট 3 জনকে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে বিস্কুট পাবে? একটু চিন্তা করো তো বন্ধুরা, কি বলেছে এখানে? কতগুলো বিস্কুট আছে? 12টি। কতজনকে দেবে? 3 জনকে। এবং প্রত্যেককে সমানভাবে দেবে। ভাগ করে দিলে প্রত্যেকে, মানে এক একজন কতটি করে বিস্কুট পাবে? তাহলে চলো আমরা বিস্কুটগুলো 3 জনকে ভাগ করে দেই। এই দেখো এখানে আমাদের প্লেটের মধ্যে 12টি বিস্কুট আছে। চলো তো আমরা একটু গুনে দেখি আছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আমাদের কাছে 12টি বিস্কুট আছে।
এখানে আমাদের বন্ধু আছে কয়জন? 3 জন। 1 2 3। এই 3 বন্ধুকে আমরা এই 12টা বিস্কুট সমানভাবে ভাগ করে দেব। তাহলে এক একজন বন্ধু কতটি করে পাবে? আমরা প্রথমে যে বল ভাগ করে দিয়েছিলাম মনে আছে তোমাদের? হ্যাঁ, ঠিক একইভাবে বিস্কুটও ভাগ করে দিয়ে দেখব। চলো দেখি তাহলে। দেখো, ওই 12টি বিস্কুট 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এখানে যে 3টি বিস্কুট ছিল প্রত্যেককে একটি করে বিস্কুট দেওয়া হলো। এবার দেখো বাকি থাকলো কয়টি বিস্কুট? এখানে 9টি। এই 9টি থেকে 1 2 3 4 5 6 7 8 9 এই 3টি বিস্কুট আবার আরেকটি করে দেওয়া হলো। তাহলে প্রত্যেকে এখন কয়টি করে পেল? 2টি করে। আগের একটি ছিল আর এখন একটি করে দেওয়া হলো, তাহলে প্রত্যেকে পেল 2টি করে। এবার কয়টি থাকলো? 6টি। এই 6টি থেকে আবার এই 3টি বিস্কুট এই 3 জনকে একটি করে দিল। দেখো এখানে 1 2 3 1 2 3 1 2 3। প্রত্যেকে তাহলে কয়টি করে পেল? 3টি করে। এবার আছে আর মাত্র 3টি বিস্কুট, সেটাও একটা একটা করে প্রত্যেককে দিয়ে দেওয়া হলো। তাহলে প্রত্যেকে কয়টা করে পেল? 1 2 3 4। এখানে 4টা, এখানেও 4টা, এখানেও 4টা। তার মানে হলো প্রত্যেকে 4টি করে পেল। দেখো এখানে 12টি বিস্কুটই আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 12টি বিস্কুট এই 3 বন্ধুকে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। প্রত্যেকেই দেখো 4টি করে বিস্কুট পেয়েছে। তাহলে বন্ধুরা দেখি রাজু কি বলছে। রাজু বলছে 12 ভাগ 3 সমান 4। তাহলে আমাদের বিস্কুট ছিল কয়টি? 12টি। 12টিকে আমরা কত দিয়ে ভাগ দিয়েছি? বন্ধু ছিল আমাদের কয়জন? 3 জন। তাহলে 12টি বিস্কুট 12 ভাগ, এই চিহ্নটা ভাগ 3, 3 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিয়েছি। তাহলে প্রত্যেক বন্ধু কত করে পেয়েছে? 4টি করে বিস্কুট পেয়েছে। তাহলে 12 ভাগ 3 সমান 4। দেখি মিনা কি বলছে। দেখো মিনা তাহলে কি বলেছে যে এই ধরনের হিসাবকে ভাগ বলা হয়। আজকে তাহলে আমরা কি করলাম? ভাগ শিখলাম, কিভাবে সমানভাবে ভাগ করে দিতে হয়। এবং প্রতীককে ভাগ চিহ্ন বলা হয়। এই যে চিহ্নটা দেখছো, এই চিহ্নটা হচ্ছে ভাগ। তাহলে এই যে এই চিহ্নটা দিয়ে কিন্তু আমরা যখন করব এটা ভাগ চিহ্ন। কিভাবে লিখতে হয় দেখো, এটা হলো ভাগ চিহ্ন বা ভাগ প্রতীক। তাহলে চলো তো দেখি রাজু কি বলছে। দেখো রাজু বলছে 3 গুণ 4 সমান 12। তাহলে ভাগ হচ্ছে গুণের বিপরীত। 3 হচ্ছে সেই যে 3 বন্ধুকে আমরা দিয়েছিলাম, প্রত্যেকে পেয়েছিল 4টি করে। তাহলে 3 গুণ 4 সমান 12। তাহলে ভাগ হচ্ছে কি? গুণের বিপরীত। বন্ধুরা বোর্ডে আবার লক্ষ্য করো, এখানে কি বলেছে? 18টি চকলেট 6 জন বন্ধুকে সমানভাবে দেওয়া হলে প্রত্যেকে কয়টি করে চকলেট পাবে? একটু চিন্তা করো তো বন্ধুরা, এটা কিভাবে করবে? এখানে কি বলেছে? চকলেট আছে কয়টি? 18টি। কয় বন্ধুকে দিতে হবে 18টি চকলেট? 6 জন বন্ধুকে। সমানভাবে যদি দাও তাহলে প্রত্যেকে মানে এক একজন বন্ধু কয়টি করে চকলেট পাবে? এটা কিভাবে বের করবে? ঠিক বলেছো, এটা ভাগ করে বের করতে হবে। দেখো রাজু কি বলছে? মোট চকলেটের সংখ্যাকে বন্ধুর সংখ্যা দ্বারা ভাগ করলে উত্তর পাওয়া যাবে। দেখো আগের গাণিতিক সমস্যাটাতে কি ছিল? 12টি বিস্কুট কতজনকে দিতে বলা হয়েছিল? 3 জনকে। তাহলে বিস্কুটের সংখ্যাকে আমরা 3 জন অর্থাৎ 3 দিয়ে ভাগ করেছিলাম। দেখো রাজু এখানে যেটা বলছে মোট চকলেটের সংখ্যা, তাহলে মোট চকলেটের সংখ্যা এখানে কত? 18। বন্ধুর সংখ্যা দ্বারা ভাগ করলে, তাহলে বন্ধুর সংখ্যা এখানে কয়জন? 6 জন। তাহলে 18 ভাগ 6, এটা করলে আমরা কি পাবো? উত্তরটা পেয়ে যাব। অর্থাৎ প্রত্যেকে কয়টি করে পেল আমরা পেয়ে যাব।
দেখো আমাদের বন্ধু মিনা কিন্তু করেছে। চকলেটের সংখ্যা 18 ভাগ বন্ধুর সংখ্যা 6। তাহলে কি হলো, 18টি চকলেট আমরা যদি 6 জন বন্ধুকে সমানভাবে ভাগ করে দেই, প্রত্যেকে পাবে 3টি করে চকলেট। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই শিখেছো কিভাবে ভাগ করতে হয়। কোনো জিনিসের যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে আমরা যত জনের মধ্যে ভাগ করে দিব বা যতটা ভাগে ভাগ করব তা দিয়ে ভাগ করলেই আমরা কিন্তু প্রত্যেকে কয়টি করে পেল সেটা আমরা পেয়ে গেলাম, তাই না? এর আগে আমরা বল দিয়ে দেখেছি, 9টি বল আমরা 3 বন্ধুকে ভাগ করে দিয়েছিলাম, মনে আছে তোমাদের? প্রত্যেকে কয়টি করে পেয়েছিল? 3টি করে। তারপরে কি করেছিলাম, 12টি বল আবার 4 বন্ধুকে ভাগ করে দিয়েছিলাম, তখন এক এক বন্ধু কতটি করে পেয়েছিল? তখনও প্রত্যেক বন্ধু 3টি করে পেয়েছিল। আবার আরেকবার কি করেছিলাম, 12টি বল 3 বন্ধুকে দিয়েছিলাম, তখন কিন্তু এক এক বন্ধু পেয়েছিল 4টি করে। তাহলে আমরা কি করেছিলাম, প্রতিটি দলে কয়টি করে বা প্রত্যেকে কয়টি করে পেল সেটা কিন্তু সহজেই বের করতে পেরেছিলাম। তাহলে চলো সেই রকম কিছু গাণিতিক সমস্যা আমরা বোর্ডে করে ফেলি। তাহলে এই গাণিতিক লিখিত সমস্যাটার মধ্যে কি আছে দেখো, আমার কাছে 8টি আপেল আছে, 4 জনকে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে পাবে? তো শিক্ষার্থী বন্ধুরা একটু চিন্তা করে এটা কিভাবে করবে তোমরা? ঠিক বলেছো, এটা করব বস্তুর সংখ্যা মানে 8, একে ভাগ দিব দলের সংখ্যা বা জনের সংখ্যা। এখানে 4 জনকে যেহেতু ভাগ করে দেব, তাহলে 8 ভাগ 4। চলো আমরা লিখে ফেলি 8, এই যে ভাগ প্রতীক লিখছি দেখো 4। কত হবে বলো তো দেখি? দেখো এখানে 4 1 গুণে 4, 4 2 গুণে 8, তাহলে এখানে কত হবে? ঠিক বলেছো, 2। তাহলে প্রত্যেকে পাবে 2টি করে। আমি 8টি আপেল যদি 4 জনকে সমানভাবে ভাগ করে দেই তাহলে প্রত্যেকে পাবে 2টি করে। কিভাবে করলাম? বস্তুর সংখ্যাকে জনের সংখ্যা দিয়ে ভাগ করে যে ফলটা পাওয়া যাচ্ছে এটা হচ্ছে প্রত্যেকে কয়টি করে আপেল পেল, অর্থাৎ প্রত্যেকে 2টি করে আপেল পেল। কিভাবে করলাম? এই যে 4কে আমি 4-এর গুণে নামতা দিয়ে বের করলাম, 4 1 গুণে 4, 4 2 গুণে 8। তাহলে চলো আমরা উত্তরটা লিখে ফেলি। দুইটি করে আপেল পাবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা কি আরেকটা করতে চাও? আচ্ছা চলো, কি বলেছি, আমার কাছে 10টি বেলুন আছে। এখন আমি রেজা ও মিনাকে বেলুনগুলো সমানভাবে ভাগ করে দেব, তাহলে প্রত্যেকে কয়টি করে পাবে? একটু চিন্তা করো তো কিভাবে করবে। এখানে বস্তুর সংখ্যা কত বলো তো? ঠিক বলেছো, বস্তুর সংখ্যা হচ্ছে 10, বেলুন আছে 10টি। এখানে আমি 10টি বেলুন ভাগ করে দিব কয়জনের মধ্যে? 2 জনের মধ্যে, কারণ রেজা ও মিনা 2 জন। তাহলে বস্তুর সংখ্যাকে আমি জনের সংখ্যা দিয়ে যদি ভাগ দেই তাহলে প্রত্যেকে কয়টি করে পাবে আমরা বের করতে পারবো। তাহলে বস্তুর সংখ্যা কত? বস্তুর সংখ্যা হচ্ছে 10, বেলুন আছে 10টি। এটা কি করব? ভাগ করে দেব, এই যে দেখো ভাগ চিহ্ন। এখন এখানে কি লিখবো? কতজন? রেজা ও মিনা, তাহলে কয়জন হলো? 2 জন। তাহলে কত দিয়ে ভাগ দিব? 2 দিয়ে। এবার বলো তো আমরা কিভাবে এটা উত্তর বের করতে পারি? ঠিক বলেছো, 2-এর গুণের নামতা দিয়ে আমরা দেখব কত 2 গুণে 10 হয়। চলো আমরা একটু গুণে ফেলি। 2 1 গুণে 2, 2 2 গুণে 4, 2 3 গুণে 6, 2 4 গুণে 8, 2 5 গুণে 10। তাহলে কি হবে? 2 5 গুণে, তাহলে এখানে কত লিখবো? 5। তাহলে প্রত্যেকে কয়টি করে পেল? 5টি করে। আমরা 10টি বেলুন রেজা আর মিনাকে যদি সমানভাবে ভাগ করে দেই তাহলে রেজা পাবে 5টি,
মিনা পাবে 5টি। তাহলে চলো আমরা উত্তরটা লিখে ফেলি। উত্তর প্রত্যেকে 5টি করে পাবে। প্রত্যেকে মানে এক একজন, প্রত্যেকে 5টি করে বেলুন পাবে। তাহলে আমরা এতক্ষণ কি দেখলাম, যে বস্তুর সংখ্যাকে যদি দলের সংখ্যা বা জনের সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাহলে প্রত্যেকে কয়টি করে পেল আমরা সেটা বের করতে পারি। তাহলে চলো তো এইরকম একটা কাজ তোমরা করতে পারো কিনা আমি একটু দেখি। শিক্ষার্থী বন্ধুরা চিনতে পারছো নিশ্চয়ই এগুলো কি? ঠিক বলেছো, এগুলো হচ্ছে রং পেন্সিল। তোমরা যে ছবি আঁকো তোমাদের তো সবারই রং পেন্সিল আছে, আমি জানি। তো এখানে দেখো তো কয়টি রং পেন্সিল আছে তোমাদের বক্সের মধ্যে? হ্যাঁ, 12টি রং পেন্সিল থাকে। চলো তো আমরা একটু গুনে দেখি এখানে 12টি আছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে একটি রং পেন্সিল বক্সে 12টি রং পেন্সিল আছে। এখানে কি করতে হবে দেখো, 12টি রং পেন্সিল তোমার 3 বন্ধুকে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে পেন্সিল পাবে। তাহলে তোমার 12টি পেন্সিল যদি তুমি তোমার 3 বন্ধুকে সমানভাবে ভাগ করে দাও তাহলে প্রত্যেকে মানে এক একজন কয়টি করে পাবে? কিভাবে বের করবে? এখানে বস্তুর সংখ্যা কত বলো তো? ঠিক বলেছো, বস্তুর সংখ্যা হচ্ছে এখানে 12। আর ভাগ করবে বন্ধুর সংখ্যা দিয়ে। বন্ধুর সংখ্যা কত? 3। তাহলে কিভাবে করবে? হ্যাঁ ঠিক বলেছো, 12 ভাগ 3। তাহলে প্রত্যেকে কয়টি করে পাবে একটু চিন্তা করে আমাকে বলো দেখি। ঠিক বলেছো, 3 4 গুণে 12, তার মানে প্রত্যেক বন্ধু পাবে 4টি করে। শিক্ষার্থী বন্ধুরা তাহলে বলো তো আজকে আমরা কি নতুন জিনিস শিখলাম? সমানভাবে ভাগ করে দেওয়া, এটাকে কি বলে? ভাগ করা। এবং ভাগ প্রতীকটা কেমন সেটাও কিন্তু আমরা শিখেছি। কিভাবে করতে হয়? বস্তুর সংখ্যাকে দলের সংখ্যা বা জনের সংখ্যা দিয়ে ভাগ করলে এটার ফল পাওয়া যায়। শিক্ষার্থী বন্ধুরা তাহলে তোমরা বাড়িতে থাকবে, নিরাপদে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং অবশ্যই এই যে আজকে আমরা যে নতুন জিনিসটা শিখলাম এটা বাড়িতে কিন্তু অনুশীলন করবে। Hello my dear students, good morning. Hope you are fine in this COVID situation. Stay at home. Okay, dear students, let's begin the class with a greeting song. Good morning, good morning. Let's sing all together. Okay, good morning, how are you today? I am fine, and I wish you a good day. Good morning, good morning. Okay, thank you. Dear students, I hope all of you have remembered what did we learn in our last lesson. We learned the numbers from 51 to 60. Alright, at first, please look at the board. Dear students, can you tell me what is the number? What is the number? 53. 53. Very good. Now, say the number. What is it? What is the number? 55. Very good. Now, dear students, tell me what is the number? Very good. 58. Well done. And now, can you tell me what is the number? 60. Very good job. So,
my dear students, today we are going to learn the numbers from 61 to 70. Okay, so my dear students, please open your English for Today book at page 36. So my dear students, let's see activity A. In activity A, we will have the numbers from 61 to 70. Okay, so dear students, let's say the number 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70. So, dear students, now repeat with me. 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69 and 70. Okay, so my dear students, let's count the pencils below. Okay, here we got a lot of pencils. Let's count. We can see 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. Okay, so 10 pencils and then 10 pencils, 10, 10, together 20, then 30, then 40, then 50 and then 60. Alright, 60 pencils, and now there is one more pencils. 60 and then 1. 61. So how many pencils are there? The number of pencils? 61. We got 61 pencils. So the number is 61. So we will write the number into the box. Okay? Now the number will 61. Okay, my dear students. Okay, 61. Alright. So my dear students, let's count the next row. Okay? So you can see 10 pencils above, 10, then 20, then 30, 40, 50, 60. Okay? The total pencils are 60. Now, there is some more pencils after 60. So let's count. 1, 2, 3, 4, 5, 6, 7, 8. 60, and then we add 8 pencils. 68. So the number is 68. Okay, we will write the number into the box. Alright, now dear students, let's see the third row. Now count. 10, then 60 pencils, and now let's count. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 and 10. So 60 and 10. Total pencils are 70. So the number is 70. So my dear student, we will write the number 70 in the box. Now the number is 7 and 0. Okay, my dear students,
So I hope all of you can count and write the number in this way. So let's move activity B. In activity B, write the next number. So we will write the next number. আমাদেরকে কি করতে হবে, এখানে যে নাম্বারগুলো আছে তার নেক্সট নাম্বারটা লিখতে হবে। নেক্সট পরের নাম্বারটা, ঠিক আছে? তাহলে প্রথম নাম্বারটি এখানে দেয়া আছে 63। তাহলে what is the next number? Yes, 64. So we will write 60 your homework. So before ending, please take your homework. Your today's homework is to write the numbers from 61 to 70. এর আগে আমরা 1 থেকে 60 পর্যন্ত বলতে, গণনা করতে এবং লিখতে শিখেছি। তাই এবারে তোমাদের বাড়ির কাজটি হলো 61 থেকে 70 পর্যন্ত পৃষ্ঠা ভরে লেখা। এটি হচ্ছে তোমাদের আজকের বাড়ির কাজ। কেমন? আর এই বাড়ির কাজটি কিন্তু অবশ্যই তোমরা সংরক্ষণ করবে এবং স্কুল খোলার পর তোমাদের বিষয় শিক্ষককে দেখাবে। আর যেহেতু করোনা মহামারীর এই সময়টা, তো আমাদেরকে অনেক বেশি সচেতন হতে হবে। তাই তোমাদের জন্য আমার একটা পরামর্শ থাকবে, অবশ্যই বাসা থেকে বের হবে না, একেবারেই বের হবে না। আর যদি বের হতেই হয় তাহলে মাস্ক পরে বের হতে হবে। আর অবশ্যই সামাজিক দূরত্ব অর্থাৎ 1 মিটার বা 3 ফুট দূরত্ব বজায় রেখে তারপর তোমার বন্ধুদের সাথে হোক বা যার সাথেই হোক কথা বলতে হবে। যখন বাসায় কিংবা বাইরে থেকে এসে ঘন ঘন তোমাদের কি করতে হবে বলো তো? হাত ধুতে হবে। হাত ধুতে হবে, একদম সঠিক নিয়মে হাতটি ধুতে হবে। একদম কমপক্ষে 20 সেকেন্ড ভালো করে হাত ধোয়ার যে নিয়মাবলী এখন প্রতিদিন টেলিভিশনে সম্প্রচার হচ্ছে, তো সেটা দেখে তোমরা একদম সঠিক নিয়মে হাতটা ধুবে। কেমন? So my dear students, that's all about for today. Stay home, stay safe. Thank you. Goodbye. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? প্রত্যাশা এবং বিশ্বাস তোমরা অনেক অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। বন্ধুরা, এই মুহূর্তে যারাই আমার পাঠের সাথে যুক্ত হয়েছো তাদের সকলকে জানাচ্ছি একরাশ প্রীতি ও শুভেচ্ছা। সেই সঙ্গে স্বাগত জানাচ্ছি আমার আজকের পাঠে। বন্ধুরা, আমার আজকের পাঠ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য। প্রাথমিক গণিত, পঞ্চম শ্রেণী, অধ্যায় 9। বন্ধুরা, আগের ক্লাসে কি শিখেছিলে? মনে আছে নিশ্চয়ই। তোমরা আগের ক্লাসে শতকরা সম্পর্কে জেনেছিলে। শতকরার বিভিন্ন হিসাব নিকাশ এবং কিছু সমস্যা সমাধান করেছিলে। আজকের ক্লাসেও আমরা শতকরা সম্পর্কে আরো নতুন কিছু বিষয় জানব। তবে তার আগে একটি ঘটনা বলি। দেখো বন্ধুরা, তোমাদের বন্ধু রেজা তার বাবা ব্যাংক থেকে 1000 টাকা ঋণ আনলেন। কিন্তু রেজার বাবা যখন এই ঋণ পরিশোধ করতে গেলেন তখন কি ঘটলো? রেজার বাবাকে কিছু অতিরিক্ত টাকা পরিশোধ করতে হলো। তোমরা দেখতে পাচ্ছ এখানে 1200 টাকা, অর্থাৎ রেজার বাবাকে 200 টাকা অতিরিক্ত দিতে হলো। এই অতিরিক্ত টাকাকে কি বলে? একে বলে মুনাফা। বন্ধুরা, আজকে আমরা সরল মুনাফা সম্পর্কে কিছু নতুন বিষয় জানব। সরল মুনাফা, আমরা আমাদের শতকরা অধ্যায় থেকে সরল মুনাফা সম্পর্কে আজকে নতুন কিছু জিনিস জানি। চলো, সরল মুনাফা সম্পর্কে জানতে গেলে 3টি বিষয়ের ধারণা থাকা প্রয়োজন। সেই 3টি বিষয় হচ্ছে আসল, মুনাফা, বার্ষিক মুনাফার হার। আগে আমরা এই 3টি বিষয় সম্পর্কে আমাদের ধারণা নেই। চলো তাহলে আমরা দেখে নেই আসল, মুনাফা এবং বার্ষিক মুনাফার হার কাকে বলে। দেখো বন্ধুরা, বোর্ডে আসল।
বিনিয়োগকৃত টাকাকে আসল বলে। মুনাফা, আসল টাকার অতিরিক্ত যে টাকা প্রদান করতে হয় তাকে মুনাফা বলে। বার্ষিক মুনাফার হার, 100 টাকায় 1 বছরে যে মুনাফা হয় তাকে বার্ষিক মুনাফার হার বলে। আমার বিশ্বাস তোমরা বুঝে নিয়েছো। আমরা আরেকটু ভালোভাবে যদি বুঝতে চাই, চলো একটি উদাহরণ দিয়ে আমরা সেটি দেখি। এখানে একটি উদাহরণ রয়েছে। জসিম একটি ব্যাংক থেকে 6% বার্ষিক মুনাফায় 1 বছরের জন্য 100 টাকা ঋণ নিল। এই উদাহরণটিতে আমরা 3টি অংশই কিন্তু দেখতে পাচ্ছি। সেগুলো কি কি? দেখো, আসল, বার্ষিক মুনাফা, বার্ষিক মুনাফার হার, 3টি অংশই এই উদাহরণে রয়েছে। এখন কাজ হচ্ছে আমাদেরকে খুঁজে বের করতে হবে এখানে কোনটি আসল, কোনটি বার্ষিক মুনাফা আর কোনটি বার্ষিক মুনাফার হার। একটু ভেবে দেখো তো বন্ধুরা, আমার বিশ্বাস তোমরা পারবে। হ্যাঁ, তোমরা ঠিক ভেবে নিয়েছো। এখানে আসল হলো 100 টাকা, বার্ষিক মুনাফা হলো 6 টাকা আর বার্ষিক মুনাফার হার হলো 6%। বন্ধুরা, এখানে আমরা 3টি বিষয় দেখতে পাচ্ছি। এই 3টি বিষয়ের মধ্যে কিন্তু বেশ মজার একটি সম্পর্ক রয়েছে। আমরা এখন সেই সম্পর্কগুলো দেখে আসি। চলো, সম্পর্কগুলো হচ্ছে, এটি প্রথম সম্পর্ক, বার্ষিক মুনাফা সমান আসল গুণ বার্ষিক মুনাফার হার ভাগ 100। এই সম্পর্কটি থেকে আমরা আরো 2টি সম্পর্ক তৈরি করতে পারি। এই যে দেখো, সেই 2টি সম্পর্ক। দ্বিতীয় সম্পর্কটি হচ্ছে আসল সমান বার্ষিক মুনাফা গুণ 100 ভাগ বার্ষিক মুনাফার হার। আর তৃতীয় সম্পর্কটি হচ্ছে বার্ষিক মুনাফার হার সমান বার্ষিক মুনাফা গুণ 100 ভাগ আসল। এই সম্পর্কগুলো তোমরা বেশ ভালোভাবে আয়ত্ত করে নিবে এবং এই সম্পর্কগুলো কাজে লাগিয়ে কিন্তু আমরা আমাদের দৈনন্দিন জীবনে বাস্তব ভিত্তিক বেশ কিছু সমস্যা সহজেই সমাধান করে নিতে পারবো। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এতক্ষণে সম্পর্কগুলো দেখে নিয়েছো। এবার একটু দেখি তোমরা সম্পর্কগুলো কি বলতে পারবে। দেখি তোমাদের বন্ধু রেজা এবং মিনা এই সম্পর্কগুলো ঠিকঠাক বলতে পারে কিনা। রেজা একটি সম্পর্ক বলছে। সে বলছে আসল সমান বার্ষিক মুনাফা গুণ 100 ভাগ বার্ষিক মুনাফার হার। ঠিক। মিনা বলছে বার্ষিক মুনাফা সমান আসল গুণ বার্ষিক মুনাফার হার ভাগ 100। ঠিক তাই। আর রেজা আরেকটি সম্পর্ক বলছে বার্ষিক মুনাফার হার সমান বার্ষিক মুনাফা গুণ 100 ভাগ আসল। ধন্যবাদ রেজা এবং মিনাকে, তারা সঠিকভাবে সম্পর্কগুলো বলতে পেরেছে। আমার বিশ্বাস তোমরাও এই সম্পর্কগুলো এখনই বলতে পারবে। চলো এই সম্পর্কগুলো কাজে লাগিয়ে আমরা বেশ কিছু মজার মজার সমস্যা সমাধান করব। এইখানে রয়েছে একটি সমস্যা, চলো আমরা এটি দেখে নিই। সোহেল একটি ব্যাংক থেকে 800 টাকা ঋণ নিয়ে 1 বছর পর 856 টাকা ফেরত দিল। বার্ষিক মুনাফার হার কত ছিল? এই সমস্যাটি সমাধান করার জন্য আমরা কোন সম্পর্কটি কাজে লাগাবো চলো দেখে নেই। এই যে আমরা এখান থেকে এই সম্পর্ক কাজে লাগিয়ে এই সমস্যাটি সমাধান করে নেব। এখন একটু ভালোভাবে আমরা দেখে নেই আমাদের সমস্যায় কি কি দেয়া আছে। এখানে কি কি দেয়া আছে? এখানে আসল সমান 800 টাকা বার্ষিক মুনাফা কিভাবে বের করব? আমরা এই যে দেখলাম 1 বছর পর তাকে 856 টাকা পরিশোধ করতে হয়। তাহলে সেই 856 থেকে আমি আমার আসল 800 টাকা বিয়োগ করে দেব। বিয়োগ করলেই আমরা পেয়ে যাব বার্ষিক মুনাফা হচ্ছে 56 টাকা। এখন কি নির্ণয় করতে হবে আমাদের? বার্ষিক মুনাফার হার। আমরা এখন বার্ষিক মুনাফার হার নির্ণয় করব এই সেই সম্পর্ক কাজে লাগিয়ে। চলো তাহলে আমরা সমস্যাটি সমাধান করি। আমরা সম্পর্কটি দেখতে পাচ্ছি, বার্ষিক মুনাফার হার সমান বার্ষিক মুনাফা গুণ 100 ভাগ আসল।
তাহলে আমরা লিখব বার্ষিক মুনাফার হার সমান, আমরা দাগ টেনে দিব, উপরে লিখব আমরা বার্ষিক মুনাফা। আমাদের বার্ষিক মুনাফা হচ্ছে 56 টাকা। তার সাথে আমরা গুণ করব 100। আমরা নিচে লিখব আসল। আমাদের এখানে আসল রয়েছে 800 টাকা, তাহলে আমরা লিখব 800। তাহলে বার্ষিক মুনাফার হার আমরা এই অংশটি সমাধান করলেই সহজে পেয়ে যাব। চলো আমরা এটি সমাধান করে নিই। 800কে আমরা যদি 100 দিয়ে ভাগ করি তাহলে পাবো 8, আর 100কে 100 দিয়ে ভাগ করলে পাবো 1। 8কে 8 দিয়ে ভাগ করলে পাবো 1, 56কে 8 দিয়ে ভাগ করলে পাবো 7। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম 7 1 গুণে 7। তাহলে বার্ষিক মুনাফার হার হবে 7। তাহলে আমরা পেলাম বার্ষিক মুনাফার হার সমান 7। আমরা প্রতীকের সাহায্যে ঠিক এভাবে লিখব। বার্ষিক মুনাফার হার আমরা পেয়ে গেলাম। চলো বন্ধুরা, আমরা এরকম আরো একটি সমস্যা সমাধান করব। নতুন এই সমস্যাটি আমরা একটু দেখে নিই। আমিনা কোনো ব্যাংক থেকে বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 30 টাকা মুনাফা দিল। আসল কত টাকা ছিল? আমরা এই সমস্যাটি সমাধান করার জন্য এই সম্পর্কের সাহায্য নিব। অর্থাৎ কি সেটি? আসল সমান বার্ষিক মুনাফা গুণ 100 ভাগ বার্ষিক মুনাফার হার। এখন আমরা একটু ভালোভাবে দেখে নেই আমাদের সমস্যায় কি কি দেয়া আছে। এখানে বার্ষিক মুনাফা 30 টাকা দেয়া আছে, তোমরা সমস্যাতেই দেখতে পাচ্ছ। আর কি দেয়া আছে? বার্ষিক মুনাফার হার শতকরা 5 এখানে দেয়া আছে। এখন আমাদের নির্ণয় করতে হবে আসল কত। আমরা এই সম্পর্কের সাহায্য নিয়ে খুব সহজেই এখন আসল কত সেটি বের করব। তাহলে চলো আমরা লিখব আসল সমান, আমাদের সম্পর্ক থেকে আমরা লিখব, উপরে লিখব বার্ষিক মুনাফা। আমাদের এখানে বার্ষিক মুনাফা দেয়া আছে 30 টাকা, তাহলে আমরা দাগ টেনে উপরে লিখলাম 30, তার সাথে গুণ হবে 100, লিখলাম 100। নিচে লিখব বার্ষিক মুনাফার হার। এখানে বার্ষিক মুনাফার হার দেয়া আছে, আমরা সেটি লিখব। এবার আমরা এই অংশটুকু সমাধান করেই খুব সহজেই পেতে পারি আসল কত টাকা ছিল। চলো আমরা এটি সমাধান করে দেখি। 5কে 5 দিয়ে ভাগ করলে পাবো 1, 100কে 5 দিয়ে ভাগ করলে পাবো 20। এবার আমরা কি পাচ্ছি? তাহলে আমরা পাচ্ছি 30 গুণ 20। 30 এবং 20 গুণ করলে হবে 600। তাহলে আমরা পাচ্ছি আসল সমান 600 টাকা। বাহ, আমরা মজার সম্পর্কটি কাজে লাগিয়ে আরেকটি সমস্যা সমাধান করে ফেললাম। এবার চলো একটু ভিন্ন ধরনের আরেকটি সমস্যা দেখি। চলো বন্ধুরা, এখানে আরেকটি সমস্যা। লিংকন কোনো ব্যাংক থেকে বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 1272 টাকা দিল। আসল কত ছিল? সমস্যাটিকে পড়ে কি মনে হচ্ছে? দেখি তোমাদের বন্ধু রেজা এবং মিনা এ নিয়ে কি ভাবছে। রেজা বলছে এই সমস্যাটি পূর্বের সমস্যা থেকে সামান্য ভিন্ন। হ্যাঁ, ঠিক তাই। তাহলে আমরা কি করতে পারি? মিনা বলছে চলো একটি চিত্র এঁকে সমস্যাটি সমাধানের ব্যাপারে চিন্তা করি। চলো তাহলে দেখি মিনা কিভাবে আমাদেরকে এই বিষয়টি বোঝাতে পারে।
এই সেই সমস্যাটি, এবং আমরা এখন চিত্রের সাহায্যে দেখি। এই চিত্রে দেখাচ্ছে আসল এরকম রং করা একটি ফিতা দিয়ে, এটি হচ্ছে 100%, আর তার পাশে দেখাচ্ছে বার্ষিক মুনাফা ঠিক এই রং করা একটি অংশ দিয়ে, সেটি হচ্ছে 6%। এরপর সম্পূর্ণ অংশটিকে দেখাচ্ছে 1272 টাকা। বুঝতে পেরেছ নিশ্চয়ই, তাকে ঋণ পরিশোধ করতে হয় 1272 টাকা। তাই আসল এবং মুনাফা সবটুকু মিলিয়ে এই 1272 টাকা বোঝাচ্ছে। লক্ষ্য করো, আমরা যদি এই 100%কে আসল হিসেবে ধরি, তাহলে তাকে ঋণ পরিশোধ করতে হতো 106। আমরা এই জিনিসটি নিশ্চয়ই বুঝেছি। তাহলে আমাদের কাছে এখানে ঋণ পরিশোধ করার যে টাকার পরিমাণ 1272, এটি দেয়া আছে, কিন্তু কোন যেটা তাকে ঋণ পরিশোধ করতে হলো সেটা যদি লিখি, আমরা সমান চিহ্ন দিয়ে এই দুটি বিষয়কে কিভাবে লিখব? আমরা একটি দাগ টেনে এখানে 100কে আসল হিসেবে দেখাবো, আর 106কে দেখাবো যেটি ঋণ পরিশোধ করতে হয়েছে এমন ভাবে। তাহলে আমরা লিখব আসল সমান, আমরা আসল বের করছি, আমরা লিখব আসল সমান, দাগ টেনে নিচে লিখব 106 এবং 1272 গুণ 100। এই অংশটি সমাধান করলেই আমরা কিন্তু এখন সহজে জেনে যাব আসল কত টাকা ছিল, অর্থাৎ তিনি যে কিছু টাকা ঋণ নিয়েছিলেন সে টাকার পরিমাণ কত ছিল। আমরা এখন সমাধান করব। এই সমাধানটি আমরা কিভাবে করব? আমরা এই বিষয়টি ছবির সাহায্যে দেখে নিই। এই যে দুটি ভিন্ন ভিন্ন রঙের সাহায্যে আমরা আসল এবং বার্ষিক মুনাফা নির্দেশ করছি। দেখো বন্ধুরা, 1 বছর শেষে তনিমাকে এই আসল এবং তার সাথে এই অংশটুকু মুনাফা হিসেবে পরিশোধ করতে হয়। 2 বছর শেষে এই আসল এবং মুনাফার 2 গুণ পরিশোধ করতে হয়। 3 বছর শেষে এই আসল এবং মুনাফার 3 গুণ পরিশোধ করতে হয়। তোমরা ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, তনিমাকে 3 বছর শেষে মুনাফা হিসেবে প্রথম বছরের তুলনায় 3 গুণ পরিশোধ করতে হচ্ছে। বন্ধুরা, আমরা এখন এটি সমাধান করব। আমরা লিখব 1 বছর পর মুনাফা আসলের 6%। 1 বছর পর মুনাফা আসলের 6%। তাহলে আমরা লিখতে পারি আসল হলো 2000, এর 6%। এরপর আমরা লিখব 2000 এর প্রতীকের পরিবর্তে আমরা লিখব নিচে 100 উপরে 6। এটি সমাধান করে আমরা পেতে পারি 100কে 100 দিয়ে ভাগ করলে হয় 1, 2000কে 100 দিয়ে ভাগ করলে হয় 20, 20 এবং 6 গুণ করলে হয় 120। তাহলে আমরা কি পেলাম? 1 বছর পর মুনাফা 120। আর ছবিতেই আমরা দেখতে পাচ্ছি 3 বছর শেষে মুনাফা হবে 1 বছরের 3 গুণ। তাহলে আমরা এই 1 বছরের মুনাফাকে 3 দিয়ে গুণ করলেই 3 বছর শেষে কত মুনাফা পরিশোধ করতে হবে সেটি পেয়ে যাব। তাহলে আমরা লিখতে পারি 3 বছর পর মুনাফা, 3 বছর পর মুনাফা সমান 120 গুণ 3। কত হলো? গুণ করলে হবে। তাহলে আমরা পেলাম, সুতরাং মুনাফা সমান 360 টাকা। বন্ধুরা, আমরা যতটুকু আজকে জেনেছি
তার সবটুকু কিন্তু তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 96 এবং 97 পৃষ্ঠায় দেয়া আছে। তোমরা তোমাদের প্রাথমিক গণিত বইয়ে এই বিষয়গুলো ভালোভাবে দেখে নিবে এবং অনুশীলন করবে। বন্ধুরা, আমরা পাঠের প্রায় শেষ দিকে, তাই চলো আজকে আমরা শিখেছি তা এক নজরে একটু দেখে নেই।